আদর্শ নারী। খুব ছোটোবেলায় সকালে ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে দেখতাম বাবা বাথরুমে গেলে মা এদিক ওদিক তাকিয়ে বাবার পকেট থেকে টাকা সরিয়ে রাখত। চোখ বড় বড় করে যখন বলতাম, মা তুমি কি বাবার পকেট থেকে টাকা চুরি করো, আচমকায় মা আঁতকে উঠতেন। তারপর মুখে আঙুল দিয়ে ফিস ফিস করে বলতেন, চুপ চুপ, তোর বাবা শুনতে পাবে। ব্যাপারটা আমার কাছে খারাপ লাগতো। তুমি না বলে কেন টাকা নেবে? বাবা চাইলেই তো টাকা দিবে তোমায়। কিন্তু সাহস করে বলতে পারতাম না। বাজার থেকে চালের বস্তা আনার পর রান্নার সময় মেপে মেপে যখন মা চাল নিতেন, তখন সেখান থেকে এক মুঠো চাল একটা ডিব্বার মধ্যে রাখতেন। চালের বস্তা যখন শেষ হয়ে যেত বা কোনো কারণে চাল আনতে দেরি হলে মা সেই চাল রান্না করতেন। মাছ মাংসের ক্ষেত্রেও তাই। বাবা বাজার থেকে মাছ মাংস আনলে এক টুকরো বা দু টুকরো করে রেখে দিতেন ফ্রিজে। সেগুলো জমে যখন অনেকগুলো হতো, সেদিন মা বিরিয়ানি রান্না করতেন। খাবার টেবিলে বসে যখন মাকে বাবা জিজ্ঞেস করত, কি ব্যাপার আজ বিরিয়ানি? কিন্তু মা বলতেন, কি হয়েছে? কিন্তু আমি তো আজ বাজার থেকে মাংস আনিনি। আবার মা চোখ রাঙিয়ে বলতেন, এত কথা বলো কেন? রান্না করেছি, খাও। এত কিছু জিজ্ঞেস করো কেন? তারপর বাবা কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে যেত। পুজোর সময় বাবা যখন মায়ের কাছে টাকা দিত শপিং করার জন্য, তখন মা 3 ভাগের 1 ভাগ টাকা রেখে দিত নিজের কাছে, আর 2 ভাগ টাকা দিত শপিং করার জন্য। খুব রাগ হতো তখন। ভাবতাম সব টাকা মা নিজের জন্য রাখে, নিজের জন্য ভালো ভালো কাপড় কেনে। আমার সকল ধারণা ভুল প্রমাণিত হয় আমি সাবালিক হওয়ার পরে। কোনো এক বোর্ড পরীক্ষায় আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন অপারেশন করতে হবে। বাবাও ব্যবসায় লস পেল, টানাটানি চলছে। সেই সময় সম্পূর্ণ চিকিৎসার খরচ মা দিল। আমি তখনও জানতাম না এসব টাকা মার। পরে অবশ্য জেনেছিলাম। তারও কয়েক বছর পরের কথা, গ্রাম থেকে খবর এলো আমাদের জমি, পাশের জমি বিক্রি হবে। বাবা কিনবে কি কিনবে না, কিনবে কি কিনবে না চিন্তা করে করে লাস্টে বলল কিনবো। সব টাকা জোগাড় করার পর দেখা গেল আরও 2.5 লক্ষ টাকা শর্ট। হুট করে একসাথে এতগুলো টাকা কেউ দিতে রাজি হলো না। সেই সময় মা দিল সেই টাকা। একজন 24 ঘন্টা সংসারের পেছনে ছুটে চলা নারীর পক্ষে এতগুলো টাকা দেওয়া কম কথা নয়। সবাই অবাক হয়েছিল, কিন্তু সবার আড়ালে হেসেছিল বাবা। আমার জহুরির চোখ সেটা ধরে ফেলেছিল। বাবা সেই জমি মায়ের নামে কিনলেন। আমার বিয়ের দিন আমাকে সাজানোর পর মা 2টো বালা বের করে দিয়ে আমার হাতে পরিয়ে দিতে দিতে বললেন, তোমার গুণধর বাপ বহুবার ব্যবসায় লস খেয়েছে, তার খেসারত দিতে হয়েছে আমাকে। প্রথমবার লস হয় তুমি ভূমিষ্ঠ হওয়ার পর। সেই সময় নিজের ধার দেনা দেওয়ার জন্য যে আমার শখের গয়নাগুলো বিক্রি করে দিয়েছিল। আমি তোমাকে বুকে জড়িয়ে কান্না করেছিলাম অনেক। টানা 1 মাস তোমার গুণধর বাপের সাথে কথা বলিনি, অভিমানে। এরপর ব্যবসায় যখন লাভ হলো, তখন তার থেকেও বেশি গয়না আমাকে গড়িয়ে দিয়েছেন। কিন্তু সেইগুলো তো আর পাইনি। ছোটবেলায় বলতে না,
মা, তুমি কি বাবার পকেট থেকে চুরি করো? এই চুরির টাকায় তোমার মা অনেক কিছু করেছে। এই বুদ্ধি তোমার দিদিমা আমায় দিয়েছে। সংসারে মেয়েদের টাকা ওড়ালে হবে না, বরং সঞ্চয়ী আর হিসেবি হতে হয়। মানুষের অবস্থান কখন কি হবে বলা তো যায় না। সংসার মেয়েরাই ধরে রাখে। সংসারের উন্নতি আর অবনতি একটা মেয়ের হাতে আছে। আশা করি তুমিও আমার মতো হবে। এক বর্ষমুখর সন্ধ্যায় বাবার সাথে বারান্দায় বসে শ্বশুরবাড়ির গল্প করছি, আর মা রান্নাঘরে খিচুড়ি রান্না করছে। গল্পের এক ফাঁকে বাবা তার মোটা ফ্রেমের কালো চশমাটা চোখ থেকে নামালেন আর বললেন, আমার দৃষ্টিতে তোমার মা একজন আদর্শ নারী। ব্যবসায়িক খাতে অভিজ্ঞ হওয়ার পরও অসতর্কতার জন্য আমি বহুবার লস খেয়েছি। তোমার মা আমাকে ততবারই সাপোর্ট করেছে। টানাটানির দিনগুলো গেছে আমাদের, তখন তুমি খুব ছোট। অন্য সব নারী হয়ে অভাব দেখলে দৌড়ে পালাতো, কিন্তু সে আমাকে মেন্টালি সাপোর্ট করে গেছে। আমার পকেট থেকে যে তোমার মা রোজ সকালে টাকা রাখতো, এই ব্যাপারটা আমিও জানি। আমি যে জানি সেটা তোমার মাও জানে। তাই তো সব সময় আমি আমার পকেটে 50 কিংবা 100 টাকা রাখতাম তোমার মায়ের জন্য। সে আমার পরিপূর্ণতা। সে না থাকলে কবেই তলিয়ে যেতাম। একজন স্বামীর একজন স্ত্রীর সাপোর্ট পাশে থাকা যে কি বলে বোঝাতে পারবো না। আমি চাইবো তুমিও নিজেকে তোমার মায়ের মতো করে তোলো, যেন তোমার স্বামীও একদিন তোমাকে নিয়ে গর্ব করে। তোমার মাকে আমি মাঝে মাঝে বলি, এত কিছুর পরও আমাকে ছেড়ে কেন গেলে না? তোমার মা কি বলে জানো? বলে, তোমাকে বিয়ে করেছি, তোমার হাড় মাস জ্বালিয়ে খাওয়া না অবধি আমি রেহাই নেই। তোমার রেহাই নেই বলেই তিনি হু হু করে হাসতে লাগলেন। তৃপ্তির হাসি। সেই হাসিতে ছিল মনের মতো জীবনসঙ্গী হওয়ার উপচে পড়া আনন্দ। সমাপ্ত।